বায়োমেডিক্যাল সায়েন্সের উপর আজকে কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। মোটামুটি 60টি কোয়েশ্চেন আমরা টার্গেট করেছি। তো আর দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, যে যন্ত্রের সাহায্যে ইসিজি করা হয় তাকে কি বলা হয়? এখানে যদি 4টে অপশান দেওয়া থাকে, যেমন ধরুন ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রাম, মায়োগ্রাফ এবং ইলেকট্রোমায়োগ্রাম, তাহলে কি হবে আনসার? যে যন্ত্রের সাহায্যে করা হয় সেটা অবশ্যই হবে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইসিজি। আর যে পদ্ধতিটা সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। অলিন্দের বিষমাবর্তনের নির্দেশক কি? পি তরঙ্গ, কিউআরএস কমপ্লেক্স, এসটি তরঙ্গ, টি তরঙ্গ? অবশ্যই পি তরঙ্গ। দ্বিমেরু লিপিকরণের পদ্ধতিতে ক প্রকার তড়িৎ সংযোগ ব্যবহার করা হয়? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, না 4 প্রকার? আমরা কিন্তু এটা অবশ্যই একটু কনফিউজিং দেখতে পারি। এখানে আনসার হচ্ছে যে দ্বিমেরু লিপিকরণ, কিন্তু তড়িৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে কিন্তু 3 প্রকারের। দ্বিমেরু বলতে দুটো আলাদা আলাদা মেরু, সেখানে কিন্তু 2 হবে না আনসার, সেখানে কিন্তু 3 প্রকারের তড়িৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একমেরু বক্ষলীড কটি? একমেরু বক্ষলীড 1টি, 2টি, 4টি, না 6টি? এখানে কিন্তু অবশ্যই আনসার হচ্ছে 6টি। একমেরু বক্ষলীডে 6টি থাকছে বা চেস্টেড থাকছে। পরবর্তী প্রশ্ন, ইসিজি রেকর্ডের ব্যবহৃত গ্রাফ কাগজের প্রত্যেক ছোট বর্গের যে 1 মিলিমিটার এক্স অক্ষ বোঝায় সেটির কত হচ্ছে, মানে কত সেকেন্ড হচ্ছে, সময়টা কত? ইসিজি রেকর্ডের ব্যবহৃত গ্রাফ কাগজের প্রত্যেক ছোট বর্গের এক্স অক্ষ বোঝায় কত সেকেন্ড? 0.05 সেকেন্ড, 0.02 সেকেন্ড, 0.04 সেকেন্ড, না 1 সেকেন্ড? এটি হচ্ছে 0.04 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসিজি রেকর্ডের ব্যবহৃত গ্রাফ কাগজের প্রত্যেক ছোট বর্গ যেটা ওয়াই অক্ষ বোঝাচ্ছে, সেক্ষেত্রে তাহলে সেটি কত হচ্ছে? সেটা হচ্ছে 0.1 মিলিভোল্ট, 0.2 মিলিভোল্ট, 0.5 মিলিভোল্ট, আর সেক্ষেত্রে হচ্ছে 1 মিলিভোল্ট, 4 নম্বর অপশন। তাহলে এক্ষেত্রে হচ্ছে 0.1 মিলিভোল্ট ইজ আ পারফেক্ট আনসার। নেক্সট হচ্ছে যে সরল ইসিজি প্রথম আবিষ্কার করেন কে? সরল ইসিজি প্রথম আবিষ্কার করেন হ্যান্স বার্জার, উইলহেলম আইনথোভেন, জাসপার লেনাক্স। সরল ইসিজি প্রথম আবিষ্কার করেন উইলহেলম আইনথোভেন। আচ্ছা, 4টে অপশন রয়েছে, যেরকম অলিন্দের বিষমাবর্তন 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন অলিন্দের পুনঃসমাবর্তন, 3 নম্বর নিলয়ের পুনঃসমাবর্তন এবং 4 নম্বর কোনোটিই নয়। আগে আমি অপশান দিয়ে দিলাম। এবার প্রশ্নটা হচ্ছে এগুলোর মধ্যে কোনটি ইসিজিতে নথিভুক্ত হয় না? এবার আবার উল্টো প্রশ্নটা করছি, আগে প্রশ্ন করছি এবার উত্তরটা আবার বলছি। ইসিজিতে নথিভুক্ত কোনটি হয় না? ইসিজিতে নথিভুক্ত কোনটি হয় না? অলিন্দের বিষমাবর্তন, না অলিন্দের পুনঃসমাবর্তন, না নিলয়ের পুনঃসমাবর্তন? আমরা জানি যে অলিন্দের বিষমাবর্তন হয়, নিলয়ের বিষমাবর্তন হয় এবং নিলয়ের পুনঃসমাবর্তনও হয়, কিন্তু অলিন্দের পুনঃসমাবর্তন কিন্তু হয় না। তাহলে ইসিজিতে নথিভুক্ত হয় না অলিন্দের পুনঃসমাবর্তন। করটিতে তড়িৎদ্বার বসিয়ে যে লেখচিত্র পাওয়া যায় তাকে কি বলে? ইকোজি, ইইজি, ইসিজি, ইএমজি? তাহলে এখানে অপশন হবে ইইজি। ইইজি অপশানে কি আদৌ বললাম যে হ্যাঁ, ইকোজি, ইইজি, ইএমজি আর হচ্ছে ইসিজি, এই 4টে অপশন। তাহলে অপশন হচ্ছে ইইজি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গুরু মস্তিষ্কের উপরে তলে তড়িৎদ্বার বসিয়ে যে লেখচিত্র পাওয়া যায় সেটি কি? ইইজি অপশন, ইসিজি অপশন, ইকোজি অপশন, ইএমজি অপশন? এক্ষেত্রে হচ্ছে ইকোজি। মানুষের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ জৈব তড়িৎ ক্রিয়ার উপস্থিতি সর্বপ্রথম কে দেখেন? মানুষের মস্তিষ্কে যে গুরুত্বপূর্ণ জৈব তড়িৎ ক্রিয়া হচ্ছে সেটি কে দেখেন? আইনথোভেন, হ্যান্স বার্জার, জাসপার লেনাক্স। আমরা আইনথোভেনের কথা বললাম যে উইলহেলম আইনথোভেন প্রথম সরল ইসিজি আবিষ্কার করেন, আর মানুষের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ জৈব তড়িৎ ক্রিয়ার উপস্থিতি প্রথম লক্ষ্য করেন হচ্ছেন হ্যান্স বার্জার। আচ্ছা, অটো অ্যানালাইজারগুলির মধ্যে কোনটি বিভিন্ন গবেষণাগারে বেশি সমাদৃত হয়? অটো অ্যানালাইজারগুলোর মধ্যে কোনটি বেশি করে তাকে বা তার কাজটা বেশি করে আর কি গৃহীত? টেকনিক্যাল, ক্লিনিক্যাল করোনা, অটোপেসার, নাকি কোনোটিই নয়? এক্ষেত্রে আনসার উইল বি টেকনিক্যাল, মনে রাখতে হবে এটা। হৃৎপিণ্ডের আলট্রাসাউন্ড বা আলট্রাসোনিক রেকর্ডকে কি বলে? ইকোকার্ডিওগ্রাম বলে। যে রেকর্ডটা আমরা পাচ্ছি তাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলছে, আর যে যন্ত্রের সাহায্যে করছি সেটা প্রথম প্রশ্নটাই ছিল ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এবার উদরের প্রতিচ্ছবিকরণের যে রেকর্ড সেটা কি? সেটা হচ্ছে সোনোকার্ডিওগ্রাম, না আলট্রাসোনোগ্রাম,
না ইকোকার্ডিওগ্রাম না ইকোকার্ডিওগ্রাফ? এই রেকর্ডটিকে বলা হয় হচ্ছে আলট্রাসোনোগ্রাম। চলে আসছি পরের প্রশ্নে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে সকল ধরনের আলট্রাসাউন্ড প্রেরণ করা হয় সেগুলো পালসড আলট্রাসাউন্ড, অবিশ্রাম ডপলার আলট্রাসাউন্ড, পালসড ডপলার আলট্রাসাউন্ড নাকি সব কিছুই? পালসড আলট্রাসাউন্ড, অবিশ্রাম ডপলার আলট্রাসাউন্ড, পালসড ডপলার আলট্রাসাউন্ড নাকি সবগুলোই? চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে সকল ধরনের আলট্রাসাউন্ডগুলো প্রেরণ করা হয় সেগুলো হচ্ছে পালস ডপলার আলট্রাসাউন্ড। এক্স রশ্মির সাহায্যে প্রতিচ্ছবি তৈরি করার পদ্ধতিটি কি? সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি নাকি কোনোটিই নয়? এক্স রশ্মির সাহায্যে যে প্রতিচ্ছবিকরণ হয় সেটি হচ্ছে সিটি স্ক্যান। চিকিৎসা বিজ্ঞানে প্রতিচ্ছবি গ্রহণের পদ্ধতি সিটি স্ক্যান প্রথম ব্যবহার করেন কে? গডফ্রে হাউন্সফিল্ড, চার্লস হার্টাউনিস, প্রোখোরভ, ফেলিক্স ব্লক। আনসার উইল বি গডফ্রে হাউন্সফিল্ড। যে পদ্ধতি দ্বারা এক্স রশ্মির সাহায্যে প্রতিচ্ছবি তৈরি করে দেহের কোনো অঙ্গের পরিষ্কার ছবি তোলা যায় সেটি কি? কম্পিউটেড টোমোগ্রাফি। কম্পিউটেড টোমোগ্রাফি মানেই হচ্ছে সিটি। কম্পিউটেড ট্রান্সমিশন টোমোগ্রাফি, কম্পিউটারাইজ অ্যাক্সিয়াল টোমোগ্রাফি নাকি সবগুলি? এক্ষেত্রে এক্স রশ্মির সাহায্যে প্রতিচ্ছবি তৈরি করে দেহের কোনো অঙ্গের পরিষ্কার ছবি তোলা যায় এই সকল পদ্ধতিগুলো দিয়েই কম্পিউটেড টোমোগ্রাফি দ্বারা, কম্পিউটেড ট্রান্সমিশন টোমোগ্রাফি দ্বারা, কম্পিউটারাইজড অ্যাক্সিয়াল টোমোগ্রাফি দ্বারা। যে যন্ত্রের সাহায্যে সিটি স্ক্যান পদ্ধতিতে প্রতিচ্ছবি তৈরি করা হয় তাকে কি বলা হয়? ক্যাট স্ক্যানার, ডায়ালাইজার, রঞ্জক লেজার নাকি কোনোটিই নয়? যদি এরকম অপশন থাকে তাহলে দ্য আনসার উইল বি ডেফিনেটলি ক্যাট স্ক্যানার। এক্স রশ্মি আবিষ্কার করেন কে? উইলহেলম রন্টজেন, গডফ্রে হাউন্সফিল্ড, এডওয়ার্ড পার্সেল নাকি কেউই নয়? এখানে তিনটে অপশনের মধ্যে কেউই নয়। এক্স রশ্মি আবিষ্কার করেন, এটা কিন্তু ছোট থেকেই আমরা পড়েছি, সেটা হচ্ছে উইলহেলম রন্টজেন। এক্স রশ্মির ব্যবহার কোন কোন ক্ষেত্রে হতে পারে? যদি অপশন থাকে এরকম যে ক্যান্সার এবং চর্মরোগ চিকিৎসায়, 2 নম্বর শল্য চিকিৎসার কারিগরি বিজ্ঞানে, 3 নম্বর বিভিন্ন রোগ নির্ণয় এবং 4 নম্বর এই সব কিছুর ক্ষেত্রেই। তাহলে এক্স রশ্মির ব্যবহার বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে তো হয়ই, ক্যান্সার চর্মরোগের ক্ষেত্রেও হয় এবং শল্য চিকিৎসা এবং কারিগরি বিজ্ঞানেও হয়। তাহলে ওপরের সবকটিই হচ্ছে আনসার। যে যন্ত্রের সাহায্যে এক্স রশ্মির প্রতিপ্রভা সৃষ্টি করা হয় সেটি কি? ফ্লুরোস্কোপ না এন্ডোস্কোপ না ল্যাপারোস্কোপ না কোনোটিই নয়? এটি হচ্ছে ফ্লুরোস্কোপ। তাহলে ফ্লুরোস্কোপের সাহায্যে এক্স রশ্মির প্রতিপ্রভা সৃষ্টি করা হয়। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সঠিক উত্তর নয় কোনটি? তাহলে উত্তরগুলো আগে ভালো করে বুঝতে হবে, অপশনগুলো জানতে হবে। রোগ নির্ণয়কারী যন্ত্র ইলেকট্রোকার্ডিওগ্রাফে ইসিজি লিপিকরণ পদ্ধতিগুলির যে লিড, রোগ নির্ণয়কারী যন্ত্র ইলেকট্রোকার্ডিওগ্রাফ তার ইসিজি যে লিপিকরণ পদ্ধতি তার যে লিডগুলো সেগুলো কি? একমেরু বক্ষ লিড, একমেরু প্রত্যঙ্গ লিড, দ্বিমেরু লিড নাকি দ্বিমেরু বক্ষ লিড? রোগ নির্ণয়কারী যন্ত্র ইলেকট্রোকার্ডিওগ্রাফি ইসিজি লিপিকরণ পদ্ধতিগুলির যে লিড সেগুলো হচ্ছে একমেরু বক্ষ লিড, সেটি হচ্ছে একমেরু প্রত্যঙ্গ লিড, দ্বিমেরু লিডও আছে, যেটা নেই, যেটা এখানে হবে না, অর্থাৎ যেটি সঠিক উত্তর কিন্তু অপশানটা সঠিক নয়, সেটা হচ্ছে দ্বিমেরু বক্ষ লিড ইজ নট দ্য আনসার, এটি সঠিক নয়। এবার আরও একটি প্রশ্ন যদি এরকম করা যাক যে ইইজি তরঙ্গগুলির বিভিন্ন প্রকার হয়, এটা 1 নম্বর অপশন। যে কোনটি সঠিক নয় আমরা জানবো। 2 নম্বর অপশন হতে পারে যে গভীর ঘুমের সময় আলফা তরঙ্গ পাওয়া যায়। তৃতীয়ত ইইজির সাহায্যে ঘুমের বিভিন্ন দশা নির্ণয় করা যায়। এবং 4 নম্বর অপশন যে ইইজির থিটা তরঙ্গকে মধ্যম গতি তরঙ্গ বলা হয়। ইইজি তরঙ্গগুলি বিভিন্ন প্রকারের হচ্ছে। গভীর ঘুমের সময় আলফা তরঙ্গ পাওয়া যাচ্ছে, ইইজির সাহায্যে ঘুমের বিভিন্ন দশা নির্ণয় করা যাচ্ছে এবং ইইজির থিটা তরঙ্গকে মধ্যম গতির তরঙ্গ বলা হচ্ছে। তাহলে সঠিক নয় কোনটি? না ডেফিনেটলি ইইজি তরঙ্গগুলির বিভিন্ন প্রকারের হয়, যেমন আলফা, বিটা, ডেল্টা ইত্যাদি। গভীর ঘুমের সময় আলফা তরঙ্গ পাওয়া যায় কি? গভীর ঘুমের সময় কিন্তু আলফা তরঙ্গ পাওয়া যায় না, মধ্যম গতি তরঙ্গ। ইইজির সাহায্যে ঘুমের বিভিন্ন দশা নির্ণয় করা যায়, এটি সঠিক। এবং ইইজি যে থিটা তরঙ্গ সেটা যে মধ্যম গতি তরঙ্গ সেটাও কিন্তু সঠিক। তাহলে ভুল হচ্ছে গভীর ঘুমের সময় আলফা তরঙ্গ পাওয়া যাচ্ছে এটি। আরও একটি প্রশ্ন এমন করছি যে কোনটি সঠিক নয়, যেমন হচ্ছে ধাত্রীবিদ্যায় মানে গাইনোকোলজি ইত্যাদিতে আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয়। 2 নম্বর অপশন সোনোগ্রাফি পদ্ধতি রেডিওগ্রাফি থেকে বেশি নিরাপদ।
3 নম্বর ইউএসজি পদ্ধতিতে ভ্রূণের বৃদ্ধি নিরূপণ করা যায়, এবং 4 নম্বর হচ্ছে ইউএসজি পদ্ধতি খুব বেশি ব্যয়সাধ্য। তো ডেফিনেটলি ধাত্রীবিদ্যায় আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয়। সোনোগ্রাফি পদ্ধতিতে রেডিওগ্রাফি থেকে বেশি নিরাপদ, অবশ্যই এটাই হচ্ছে অ্যাডভান্টেজ অফ সোনোগ্রাফি। থার্ড অপশন হচ্ছে ইউএসজি পদ্ধতিতে ভ্রূণের বৃদ্ধি নিরূপণ করা যায়, কারণ বারবার চেক করা, তো সেটা ভ্রূণের বৃদ্ধি কতটা হচ্ছে সেটা নির্ণয় করবার জন্যই, অবশ্যই এটি সঠিক। তাহলে সঠিক নয় হচ্ছে ইউএসজি পদ্ধতি ব্যয়সাধ্য, কারণ ইউএসজি পদ্ধতি হচ্ছে ব্যয় সাপেক্ষ। আরও একটি প্রশ্ন এরকম রাখা যাক যে কোনটি সঠিক নয়, যেরকম সিটি স্ক্যান পদ্ধতিতে মস্তিষ্কের কোন অংশে টিউমার রয়েছে কিনা এবং টিউমারের গঠন ও প্রকৃতি সেগুলোও বোঝা যায়। সিটি স্ক্যান পদ্ধতিতে হৃৎপিণ্ডের বিভিন্ন দশার বিভিন্ন প্রস্তস্থলে হৃৎপিণ্ডের গঠন এবং প্রকৃতি বোঝা যায়। সিটি স্ক্যান পদ্ধতিতে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, অন্যান্য অঙ্গের অস্বাভাবিকতা বোঝা যায়। সিটি স্ক্যান পদ্ধতিতে গুরু মস্তিষ্কের বাইরে রক্তবাহের ক্ষত এবং সাব আর্কনয়েড অঞ্চলের ক্ষরণ নির্ণয় করা যায়। তাহলে যেটা বেশি ভাইটাল সেগুলোর জন্য তো এমআরআই আছে, ইইজি আছে, তো সেগুলো কিন্তু সিটি স্ক্যান দিয়ে হয় না। তাহলে সিটি স্ক্যান দিয়ে কী হবে না, মস্তিষ্কে কোনো টিউমার আছে কি না, গঠন প্রকৃতি কীরকম, হৃৎপিণ্ডের বিভিন্ন দশায় বিভিন্ন প্রস্থস্থলে কীরকম গঠন প্রকৃতি রয়েছে হৃৎপিণ্ডের, মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং অন্যান্য অঙ্গের কোনো অস্বাভাবিকতা আছে কি না, এগুলো কিন্তু সিটি স্ক্যান দিয়ে বোঝা যায়। তাহলে বোঝা যাচ্ছে না কোনটা, না গুরু মস্তিষ্কের অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সের বাইরে রক্তবাহির যদি কোনো রকম কোনো ক্ষত হচ্ছে বা সাব আর্কনয়েড অঞ্চলের কোনো রকম যদি ক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান দিয়ে সেটা বোঝা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে যে এক্স রশ্মিটা কি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটি কি ঠিক না ভুল? এক্স রশ্মি সরলরেখা চলাচল করে না, এটি ঠিক না ভুল? এক্স রশ্মির ভেদন শক্তি আছে, এটি ঠিক না ভুল? এবং এক্স রশ্মি হার ভেদ করতে পারে না। তো প্রথমত এক্স রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মি সরল রেখায় চলাচল করে না, এটি কিন্তু ভুল, কারণ এক্স রশ্মি সরল রেখায় চলাচল করে। এক্স রশ্মির ভেদন শক্তি আছে, অবশ্যই আছে, এক্স রশ্মি হার ভেদ করতে পারে না, তাহলে এটিও সঠিক। তাহলে বেঠিক বা ভুল হচ্ছে যে এক্স রশ্মি সরলরেখায় চলাচল করে না। এবার যদি এরকম প্রশ্ন থাকে যে রোগ নির্ণয় এক্স রশ্মি ব্যবহার করা হয়, রোগ নিরাময় এক্স রশ্মি ব্যবহার করা হয়, কয়েকটি রোগের চিকিৎসায় এক্স রশ্মি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং দীর্ঘ সময় ধরে এক্স রশ্মি দেহে প্রেরণ করলে দেহের কোনো ক্ষতি হয় না, এক্ষেত্রে সঠিক কোনটা? এক্ষেত্রে সঠিক এটাই যে দীর্ঘ সময় ধরে এক্স রশ্মি দেহে যদি প্রেরণ করা হয় তাহলে দেহের ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয় না, এটা হচ্ছে সঠিক উত্তর নয়। এবার প্রশ্ন হচ্ছে উৎপন্ন দ্রব্য সামগ্রীতে সূক্ষ্ম চির বা দোষ ত্রুটির অস্তিত্ব নির্ধারণের জন্য এক্স রশ্মি ব্যবহার করা হয়। গোয়েন্দা বিভাগে এক্স রশ্মি ব্যবহার করে দেহের ভিতরে বা অন্যত্র লুকিয়ে রাখা চুরি করা বস্তুর সন্ধান পাওয়া যায়। শল্য চিকিৎসার ক্ষেত্রে এক্স রশ্মি বিশেষ কোনো ভূমিকা নেই, এক্স রশ্মির সাহায্যে ক্যান্সার কোষগুলোকে বিনষ্ট করা হয়। তাহলে সঠিক নয় কোনটি? উৎপন্ন দ্রব্য সামগ্রীতে সূক্ষ্ম চির বা দোষ ত্রুটি অস্তিত্ব নির্ধারণের জন্য এক্স রশ্মি ব্যবহার করা হয়। গোয়েন্দা বিভাগেও কিন্তু এক্স রশ্মি ব্যবহার করা হয় দেহের ভেতরে বা কোথাও যদি লুকিয়ে রাখা কোনো জিনিস থাকে, চুরি করা বস্তুর সন্ধান পাওয়ার জন্য, এবং এক্স রশ্মির সাহায্যে ক্যান্সার কোষগুলোকে কিন্তু বিনষ্ট করা যায়। যেটা হয় না সেটা হচ্ছে শল্য চিকিৎসার ক্ষেত্রে এক্স রশ্মির ভূমিকা নেই, এটি বেঠিক, তার কারণ শল্য চিকিৎসার ক্ষেত্রে এক্স রশ্মির ভূমিকা রয়েছে, তাহলে ভূমিকা নেই, এক্ষেত্রে এই অপশানটি কিন্তু বেঠিক। এবার যদি এরকম প্রশ্ন হয় যে এমআরআই এর সাহায্যে মস্তিষ্কে গঠন কার্য বোঝা যায়, এমআরআই অঙ্গের প্রতিচ্ছবি তৈরিতে সিটি স্ক্যান বা পিইটি স্ক্যানের থেকে অনেক বেশি শক্তিশালী, পিঠের ব্যথা বা সায়াটিকা নির্ণয়ে এমআরআই সাহায্য করে, টিউমার নির্ণয়ে এমআরআই সেরকম সাহায্য করে না। তাহলে এক্ষেত্রে পিঠের ব্যথা বা সায়াটিকা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এমআরআই খুব একটা বেশি সাহায্য করতে পারে না, তাহলে এই উত্তরটি কিন্তু সঠিক নয়। বৃক্ক ঠিকমতো কাজ করতে না পারলে ডায়ালাইজার ব্যবহার করা হয়, রক্তকে ইউরিয়ামুক্ত করার জন্য ডায়ালাইজার ব্যবহার করা হয়, ডায়ালাইজার দ্বারা ডায়ালাইসিস প্রক্রিয়ায় সংক্রমণের সম্ভাবনা থাকে, ডায়ালাইজার দ্বারা ডায়ালাইসিস প্রক্রিয়ায় বৃক্ক রোগজনিত রক্তাল্পতা রোগ বা রক্তচাপ বৃদ্ধি রোগ সারানো যায়। এক্ষেত্রে ভুল হচ্ছে যে ডায়ালাইজার দ্বারা ডায়ালাইসিস প্রক্রিয়াতে সংক্রমণের সম্ভাবনা থাকে, কারণ বাকি তিনটে যে বৃক্ক না কাজ করতে পারলেই ডায়ালাইজার ব্যবহার করা হচ্ছে, রক্তকে ইউরিয়া মুক্ত করবার জন্যই ডায়ালাইজার ব্যবহার করা হচ্ছে, এবং ডায়ালাইসিস প্রক্রিয়ায় বৃক্ক রোগজনিত যে রক্তাল্পতা রোগ হচ্ছে বা রক্তচাপ বৃদ্ধি হচ্ছে সেটাকে কিন্তু সারানো যায়। তাহলে খুব স্বাভাবিকভাবেই এটি একটি টেকনিক যেখানে সংক্রমণের খুব একটা কিন্তু ভূমিকা নেই, সংক্রমণের সম্ভাবনা কিন্তু থাকে না। এবার প্রশ্ন হচ্ছে যে ফ্লুরোস্কোপ ব্যবহৃত হয় কোথায়? পাকস্থলী অন্ত্রনালীতে, বেরিয়াম পরীক্ষায়, অ্যাঞ্জিওগ্রাফিতে, সাধারণ শল্যচিকিৎসায়, সন্ধি প্রতিস্থাপন, কোলোনোস্কোপিতে, নাকি সব কটাতেই? ফ্লুরোস্কোপ কিন্তু সব কটাতে ব্যবহার করা হয়, পাকস্থলী অন্ত্রনালীতে, বেরিয়াম পরীক্ষাতে, অ্যাঞ্জিওগ্রাফিতে, সাধারণ শল্যচিকিৎসায়, সব ক্ষেত্রেই।
প্রশ্ন হচ্ছে পাকস্থলীতে কোনো সিস্ট বা সংক্রমণ আছে কিনা তা দেখার জন্য এন্ডোস্কোপকে কি বলা হয়? ল্যাপ্রোস্কোপ, ফ্লুরোস্কোপ, গ্যাস্ট্রোস্কোপ না কোনোটিই নয়? পাকস্থলীর ব্যাপার যেহেতু রয়েছে সেই জন্য ডেফিনেটলি দ্য আনসার উইল বি গ্যাস্ট্রোস্কোপ। ল্যাপ্রোস্কোপও নয়, ফ্লুরোস্কোপও নয়, তাহলে গ্যাস্ট্রোস্কোপ উইল বি দ্য আনসার। এন্ডোস্কোপের সাহায্যে কি করা হয়? পাকস্থলীতে ক্ষত আছে কিনা তা দেখা যায়, নাকি জরায়ুতে কোনো সিস্ট আছে কিনা তা দেখা যায়, না ছোটোখাটো অস্ত্রোপচার করা যায়, বিশ্লেষণের জন্য কোনো বস্তুর নমুনা অস্ত্রোপচার সংগ্রহ করা যায়, নাকি সবকটি? এক্ষেত্রে কিন্তু এন্ডোস্কোপের সাহায্যে পাকস্থলীতে ক্ষত আছে কিনা সেটাও যেমন দেখা যায়, জরায়ুতে কোনো সিস্ট আছে কিনা সেটাও দেখা যায়, ছোটোখাটো অস্ত্রোপচারও করা যায় এবং বিশ্লেষণের জন্য কোনো বস্তুর নমুনা মানে অস্ত্রোপচার করে সংগ্রহ করা যায়। এবং তাহলে সবগুলোই যখন হচ্ছে তাহলে সবগুলোই দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং আবিষ্কার করেন কে? ফেলিক্স ব্লক ও এডওয়ার্ড ইম্পার্সেল, প্রখরভ বেসব, গডফ্রে হাউন্সফিল্ড, নাকি কেউই নয় এই অপশনসগুলোর মধ্যে? ম্যাগনেটিক রেজোনেন্স বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং আবিষ্কার করেন ফেলিক্স ব্লক ও এডওয়ার্ড ইম্পার্সেল। এবার হচ্ছে লেজার কথাটির পরিপূর্ণ কথাটা কী বা পূর্ণ রূপটা কী? এখানে অপশনস রয়েছে চারটে, যেরকম লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টিভ রেডিয়েশন, লাইট অ্যান্ড স্টিমুলেটেড এমিশন রেডিয়েশন, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, নাকি সবকটাই? এক্ষেত্রে দ্য আনসার উইল বি লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। রেডিয়েশনের যে এমিশন হচ্ছে সেইটা স্টিমুলেটেড হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে, মানে স্টিমুলেটেড হচ্ছে রেডিয়েশনের এমিশনটা, তারপরে সেটা লাইট অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এটা হচ্ছে লেজারের পূর্ণ রূপ। লেজারের প্রয়োগ কোথায় হতে পারে? চক্ষু হৃৎপিণ্ডের শল্য চিকিৎসায়, নাকি ক্যান্সার মূত্রথলির টিউমার চিকিৎসায়, নাকি বৃক্কে পাথর বা দন্ত চিকিৎসায়, নাকি সবকটাতেই? অবশ্যই সবকটাতে, কারণ চক্ষু হোক, হৃৎপিণ্ড হোক, ক্যান্সার হোক, মূত্রথলির টিউমার চিকিৎসা হোক, বৃক্কে পাথর হোক, এছাড়া দন্ত চিকিৎসা হোক, সব ক্ষেত্রেই কিন্তু সেমই হবে, মানে এর প্রয়োগ রয়েছে। আচ্ছা, যে যন্ত্রের সাথে ঝিল্লি বিশ্লেষণের মাধ্যমে কৃত্রিমভাবে বৃক্কের কাজ করা হয় তাকে কি বলে? ডায়ালাইজার, অটো অ্যানালাইজার, লেজার, নাকি কোনোটি নয়? অবশ্যই ডায়ালাইজার। কৃত্রিম ডায়ালাইজার যন্ত্র কি করে না বৃক্কের সব কাজ করে, শুধুমাত্র রক্তকে পরিশুদ্ধ করে দেহকে সুস্থ রাখে, নাকি শিশুদের বিকাশ বৃদ্ধিতে সাহায্য করে, নাকি বৃদ্ধদের পক্ষে অপরিহার্য? এটি শুধুমাত্র রক্তকে পরিশুদ্ধ করে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে, ইউরিয়াগুলোকে পাস করে দেয়। পেসমেকার যন্ত্রে কি ব্যাটারি ব্যবহার করা হয়? লিথিয়াম আয়োডাইড ব্যাটারি, লেড ব্যাটারি, কপার ব্যাটারি, না ক্যাডমিয়াম ব্যাটারি? পেসমেকার যন্ত্রে ব্যবহার করা হয় লিথিয়াম আয়োডাইড ব্যাটারি। কৃত্রিমভাবে তৈরি যে যন্ত্র নির্দিষ্ট ছন্দে স্পন্দন প্রবাহ উৎপাদন করে হৃৎপিণ্ডের ছন্দময়তা নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? কৃত্রিম পেসমেকার, না ডায়ালাইজার, না রঞ্জক লেজার, নাকি কোনোটিই নয়? আনসার উইল বি আর্টিফিশিয়াল পেসমেকার বা কৃত্রিম পেসমেকার। এবার প্রশ্ন হচ্ছে কোনটি সঠিক নয়? ইসিজি দ্বিমেরু লিপিকরণ পদ্ধতিতে তড়িৎ সংযোগের ব্যাপারে কোনটি ভুল? লিড 1 বাম হাত এবং ডান হাত, লিড 2 বাম হাত এবং বাম পা, লিড 3 বাম পা এবং বাম হাত, এবং 4 নম্বর অপশন হচ্ছে ডান পায়ের বিভব নথিভুক্ত হয় না। তাহলে ভুল তথ্য হচ্ছে লিড 2 বাম হাত ও বাম পা, লিড 2 বাম হাত এবং বাম পা, এটি হচ্ছে ভুল আনসার। কোন উত্তরটি সঠিক নয়? এখানে 4টে অপশানস রয়েছে, যেরকম দ্বিমেরু লিপিকরণ পদ্ধতিতে লিড 1-এ ধনাত্মক তড়িৎদ্বারটি বাম হাতে এবং ঋণাত্মক তড়িৎদ্বারটি ডান হাতের সাথে যুক্ত করা হয়। একমেরু লিপিকরণ পদ্ধতিতে ধনাত্মক তড়িৎদ্বারটি সক্রিয়, একে সক্রিয় তড়িৎদ্বার বা এক্সপ্লোরিং ইলেকট্রোড বলে। একমেরু লিপিকরণ পদ্ধতিতে ঋণাত্মক তড়িৎদ্বারটি শূন্য বিভব স্থান বা কেন্দ্রীয় প্রান্তে যুক্ত থাকে। 4 নম্বর অপশন হচ্ছে একমেরু লিপিকরণ পদ্ধতিতে সক্রিয় তড়িৎদ্বারটি শূন্য বিভব স্থানের সাথে যুক্ত থাকে। এখানে ভুল উত্তর হচ্ছে যে একমেরু লিপিকরণ পদ্ধতিতে সক্রিয় তড়িৎদ্বারটি শূন্য বিভবের স্থানে যুক্ত থাকে, কারণ একমেরু লিপিকরণ পদ্ধতিতে সক্রিয় তড়িৎদ্বারটি শূন্য বিভব স্থানে যুক্ত থাকে না। তাহলে যেগুলো হয়, দ্বিমেরু লিপিকরণ পদ্ধতিতে লিড 1-এ ধনাত্মক তড়িৎদ্বারটি বাম হাতে এবং ঋণাত্মক তড়িৎদ্বারটি ডান হাতের সাথে যুক্ত থাকে। একমেরু লিপিকরণ পদ্ধতিতে ধনাত্মক তড়িৎদ্বারটি সক্রিয় এবং একে সক্রিয় তড়িৎদ্বার বলছে। একমেরু লিপিকরণ পদ্ধতিতে ঋণাত্মক তড়িৎদ্বারটি শূন্য বিভব স্থান বা কেন্দ্রীয় প্রান্তে যুক্ত থাকে, কিন্তু একমেরু লিপিকরণ পদ্ধতিতে সক্রিয় তড়িৎদ্বারটি শূন্য বিভব স্থানের সাথে যুক্ত থাকে না। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফির কথা আমি বাদে দিচ্ছি, ইইজি নিয়ে কয়েকটা কোয়েশ্চেন করা হচ্ছে, ব্রেন নিয়ে যেহেতু
ব্রেনের অনেক কিছু ডিটেকশনে হেল্প করে। তো ইইজি এর যে তরঙ্গগুলো সেগুলো কি, মানে নন সিনক্রোনাইজড নার্ভ ডিসচার্জের জন্য নয়, সেরিব্রাল কর্টেক্সের তৃতীয় এবং চতুর্থ নিউরোনাল স্তর থেকে গৃহীত হয়, বিভিন্ন স্নায়ুতন্তুর সংকলিত লেখচিত্র, নাকি নিউরনের ফায়ারিং স্পন্দনের উপর নির্ভরশীল। তাহলে এই যে তরঙ্গগুলো হচ্ছে বিভিন্ন স্নায়ুতন্ত্রের সংকলিত লেখচিত্র। ইইজি এর থিটা তরঙ্গের ক্ষেত্রে কোনটি মিথ্যা, কোনটি ভুল? 5 বছরের নিচে শিশুর ক্ষেত্রে পরিলক্ষিত হয় এটি। এদের বিস্তার হয় 20 থেকে 200 মিউভোল্ট এবং এই তরঙ্গের কম্পন হয় 4 থেকে 8 সেকেন্ড, নাকি সবকটে? এদের বিস্তার যে 20 to 200 হচ্ছে, সেটি হচ্ছে অসত্য বা ভুল বা মিথ্যা। 5 বছরের নিচে শিশুর ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে থিটাটা, সেটাও ঠিক আছে। এর তরঙ্গের কম্পন হচ্ছে 4 থেকে 8 সেকেন্ড, সেটাও ঠিক আছে। আচ্ছা, ইইজি এর থেকে কোন রোগ শনাক্ত করা যায়, যেরকম আন্তঃকরোটিক চাপ বৃদ্ধি হয়েছে কিনা, মস্তিষ্কে টিউমার হয়েছে কিনা, বা মৃগীরোগী, নাকি সবকটে? অবশ্যই সবকটে। অন্তঃকরোটিক চাপ বৃদ্ধি, মস্তিষ্কের টিউমার, মৃগীরোগীর ক্ষেত্রে কিছু সাইকেলে প্রবলেম দেখা যায়, তো সেই ডিফেক্টগুলোও কিন্তু ইইজি থেকে বোঝা যায়। এন্ডোস্কোপি সাধারণত ক ধরনের হয়? এন্ডোস্কোপি হচ্ছে 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, না 5 ধরনের হচ্ছে? আনসার উইল বি 3 ধরনের। আচ্ছা, সিনক্রোনাইজড তরঙ্গ কোনটাকে বলা হয়? আলফা বিটা, কম ভোল্টেজযুক্ত ডেল্টা, নাকি বেশি ভোল্টেজযুক্ত সুস্পষ্ট ডেল্টা? আনসার উইল বি আলফা। এটিকে সিনক্রোনাইজড তরঙ্গ বলা হয়। আলফা তরঙ্গের ক্ষেত্রে কোনটি সঠিক মন্তব্য, যেরকম এর কম্পাঙ্ক হচ্ছে 80 to 130 হার্টজ, সক্রিয় মস্তিষ্কের ক্ষেত্রে এটি দেখা যাচ্ছে। এটির লেখচিত্র প্রধানত অক্সিপিটাল লোব থেকে গৃহীত হচ্ছে এবং এটির লেখচিত্র প্রধানত ফ্রন্টাল লোব থেকে গৃহীত হচ্ছে। তাহলে সঠিক তথ্য হচ্ছে কম্পনাঙ্ক যেটা, সেটা 80 to 130 হার্টজ নয়, সক্রিয় মস্তিষ্কের ক্ষেত্রে দেখা যায় না। লেখচিত্র অক্সিপিটাল না ফ্রন্টাল? এটা হচ্ছে অক্সিপিটাল, অর্থাৎ ফ্রন্টাল লোব থেকে গৃহীত হয় না। অমনোযোগী মস্তিষ্কে ইইজি পরিলক্ষিত হয় কোনটি, মানে কোন তরঙ্গটি? আলফা বিটা, কম ভোল্টেজযুক্ত ডেল্টা, না বেশি ভোল্টেজযুক্ত সুস্পষ্ট ডেল্টা? এটা হচ্ছে আলফা, অমনোযোগী মস্তিষ্কে। হালকা ঘুমের ক্ষেত্রে কোন ধরনের ইজি পরিলক্ষিত হয়, এই মানে কোন ধরনের ইজি তরঙ্গ পরিলক্ষিত হয়? আলফা বিটা, কম ভোল্টেজযুক্ত, না বেশি ভোল্টেজযুক্ত ডেল্টা? কম ভোল্টেজযুক্ত ডেল্টা তরঙ্গ পরিলক্ষিত হয় হালকা ঘুমের ক্ষেত্রে। ইজি লেখচিত্র কোন বিষয়ের উপর নির্ভরশীল? তড়িৎদ্বার স্থাপনের স্থান, নিদ্রা জাগরণ দশা, রক্তে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, নাকি সবকটি? এই ইইজি লেখচিত্রটা সকল বিষয়ের উপরে নির্ভরশীল, যে তড়িৎদ্বার স্থাপনের স্থান, নিদ্রা জাগরণ দশা, রক্তে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। গাঢ় ঘুমের সময় কোন ধরনের ইইজি তরঙ্গ দেখা যায়? গাঢ় ঘুমের সময় কম কম্পনাঙ্কযুক্ত ডেল্টা তরঙ্গ, বেশি কম্পনাঙ্কযুক্ত ডেল্টা তরঙ্গ, বেশি কম্পনাঙ্কযুক্ত আলফা তরঙ্গ, নাকি কোনটিই নয়? গাঢ় ঘুমের সময় কম কম্পনাঙ্কযুক্ত ডেল্টা তরঙ্গ দেখা যায়। ডায়ালাইজার ব্যবহৃত তরল সমসারক কি? ডায়ালাইজারে ব্যবহৃত তরল সমসারক রক্ত, রক্তরস, সিরাম, না কলারস? এটা হচ্ছে রক্তরস। ইএমজি দ্বারা কোন রোগ নির্ণয় করা যায়? মায়োপিয়া, মিক্সিডিমা, মায়োস্থেনিয়া গ্রেভিস, না মোশন সিকনেস? ইএমজি দ্বারা মানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে মায়োস্থেনিয়া গ্রেভিস। স্পাইরোমিটার ব্যবহৃত হয় কোথায়? ইন্সপিরেটরি ক্যাপাসিটি মাপার জন্য, রেসিডিউল ভলিউম মাপার জন্য, টোটাল লাং ক্যাপাসিটি মাপার জন্য, না টাইডাল ভলিউম মাপার জন্য? স্পাইরোমিটার ব্যবহৃত হয় বেসিক্যালি ইন্সপিরেটরি ক্যাপাসিটি মাপার জন্য। এবার 2-4টে কোয়েশ্চেন এমন পড়বো যেটি সঠিক নয়, যেরকম সিটি স্ক্যানে এক্স রশ্মি ফোটনকে সিন্টিলেশন রূপান্তরিত করে। সিটি স্ক্যান যেদিক থেকে এক্স রশ্মি ফেলা হয় তার বিপরীত দিকে এক্স রশ্মি ডিটেক্টর থাকে, এটা হচ্ছে নাম্বার 2 অপশন। নাম্বার 3, সিটি স্ক্যানের প্রতিটি অংশ থেকে পাওয়া স্ক্যান চিত্রগুলিকে সেকশন বা স্লাইড বলে। নাম্বার 4, ভ্রূণের লিঙ্গ নির্ধারণে সিটি স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নয় হচ্ছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণে সিটি স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর জন্য আমরা ইউএসজি করছি। তার মানে সিটি স্ক্যানে এক্স রশ্মি ফোটনকে সিন্টিলেশনে রূপান্তরিত করে, এটি সঠিক। সিটি স্ক্যানে যেদিক থেকে এক্স রশ্মি ফেলা হয় তার বিপরীতে এক্স রশ্মি ডিটেক্টর থাকে, এটি সঠিক। এবং সিটি স্ক্যানে প্রতিটি অংশ থেকে পাওয়া যে স্ক্যান চিত্রগুলি থাকছে তাকে সেকশন বা স্লাইড বলে, এটিও সঠিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেরকম ইইজি এর ক্ষেত্রে আলফা তরঙ্গ মধ্যম গতির তরঙ্গ, বিশ্রামরত অবস্থায় এটি মেলে। বিটা তরঙ্গ দ্রুতগতির তরঙ্গ, অধিক মস্তিষ্ক ক্রিয়া এদের পাওয়া যায়। থিটা তরঙ্গ মধ্যম গতির তরঙ্গ, গভীর ঘুমের সময় এদের পাওয়া যায়। আর ডেল্টা তরঙ্গ দ্রুতগতির তরঙ্গ, শিশুদের ক্ষেত্রে এটি পাওয়া যায়। তাহলে সঠিক নয় কোনটি? ডেল্টা তরঙ্গ হচ্ছে দ্রুতগতির তরঙ্গ, এটি শিশুদের ক্ষেত্রে পাওয়া যায় না, মানে আনসার হচ্ছে শিশুদের ক্ষেত্রে পাওয়া যায় না।
অপশানটা হচ্ছে পাওয়া যায় না, কারণ শিশুদের ক্ষেত্রে কিন্তু পাওয়া যায়, ডেল্টাটা শিশুদের ক্ষেত্রে পাওয়া যায়, আর এখানে পাওয়া যায় না হচ্ছে, এটা হচ্ছে সঠিক উত্তর নয়। অটো অ্যানালাইজারে রক্তে গ্লুকোজ, পটাশিয়াম, বিলিরুবিন পরীক্ষা করা যায়। অটো অ্যানালাইজারে থাইরয়েড, ক্রিয়েটিন পরিলক্ষিত হয় বা পর্যবেক্ষিত হয়। অটো অ্যানালাইজারের ক্ষেত্রে টেকনিকই বেশি সমাদৃত এবং অটো অ্যানালাইজারের ক্ষেত্রে টেরিটাউন ব্যবহৃত করা হয়। তো এক্ষেত্রে সঠিক নয় হচ্ছে অটো অ্যানালাইজারে থাইরয়েড এবং ক্রিয়েটিন পর্যবেক্ষিত হয়, কারণ এক্ষেত্রে আমরা গ্লুকোজ, পটাশিয়াম, বিলিরুবিন পরীক্ষা করতে পারি। টেকনিক ডেফিনেটলি সমাদৃত রিসার্চ সেন্টারে এবং এক্ষেত্রে টেরিটাউনও ব্যবহার করা হয়। দি লাস্ট কোয়েশ্চেন ইজ, আপার এন্ডোস্কোপ অন্ত্রনালীর ঊর্ধ্বভাগের জন্য পেটের চামড়াতে ফুটো করা হয় ল্যাপ্রোস্কোপিতে। আপার এন্ডোস্কোপ পাকস্থলীর ঊর্ধ্বভাগের জন্য পেটের চামড়াতে ফুটো করে ল্যাপ্রোস্কোপি করা হয়। আপার এন্ডোস্কোপ অন্ত্রনালীর ঊর্ধ্বভাগের জন্য কোলোনোস্কোপের সাহায্যে পর্যবেক্ষিত হয়, নাকি কোনোটাই ঠিকঠাক উত্তর নয়? ঠিকঠাক উত্তর নয় হচ্ছে যে আপার এন্ডোস্কোপ পাকস্থলীর ঊর্ধ্বভাগের জন্য পেটের চামড়াতে ফুটো করে ল্যাপ্রোস্কোপি করা হয়, এটা ঠিক নয়। তাহলে আজকে 60টি কোয়েশ্চেন নিয়ে অলরেডি আলোচনা করা হলো। আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি বোঝেন এটা আপনাদের জন্য ইনসাইটফুল হচ্ছে, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না বা আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাসে অবশ্যই নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।